প্রবাস কার্ড, প্রবাসী আয়, তাদের কল্যাণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক। যারা মাজেদুল হক, আপনাকে এই সময় বাণিজ্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনে দেখলাম সেক্ষেত্রে যে ডিজিটাল প্রবাসী কার্ড এই মাসেই চালু করার প্রত্যাশা সরকারের, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? সরকার তো তার নির্বাচনী ইস্তেহারে অঙ্গীকারে বলেছিল যে আমি প্রবাসী কার্ড চালু করব, আমি অভিবাসন ব্যয় কমাবো, প্রবাসীদের জন্য আমি কিছু কল্যাণ বোর্ড করব, নানাবিধ অঙ্গীকার কিন্তু সেখানে ছিল। ঠিক আছে, ইন লাইন উইথ দেয়ার কমিটমেন্ট এখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এটা খুব ভালো উদ্যোগ। তবে প্রবাসী কার্ড যে আমরা চালু করছি, এর আগে তো একটা কার্ড ছিল, বিএমইটি একটা কার্ড ছিল। প্রবাসী কার্ড যে চালু করছি, এটার ফ্যাসিলিটিসগুলো হয়তো কিছু আর্থিক সুবিধা পাওয়া যাবে, ব্যাংকিং ট্রানজ্যাকশনের সুবিধা পাওয়া যাবে, এবং প্রবাসীদের একটা তথ্য সংবলিত একটা কার্ড থাকবে, ডাটাবেস। কিন্তু কথা হলো যে প্রবাসীদের কল্যাণেই তো প্রবাসী কার্ড আমি চালু করছি, কিন্তু আমি প্রবাসীদের যে অন্য যে হাজারো যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কি আমি সমাধান না করে এখন আমি প্রবাসী কার্ড কি আমি চালু করব কিনা, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে প্রবাসী কার্ড তো প্রবাসীদেরকে হয়তো 2 থেকে 3টা 4টা বিষয়ে তারা কমফোর্ট দিবে সরকার, কিন্তু প্রবাসীরা কিন্তু আপনার শত শত হাজার হাজার সমস্যা কিন্তু মোকাবেলা করছে। কেমন? কারণ হচ্ছে যে আপনার ওয়েস থেফট আছে। প্রবাসীরা যে কাজ করছে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে কাজ করছে, তারা তাদের নিয়মিত কিন্তু মজুরি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, বেতনটা না দিয়ে তারা পাঠিয়ে দিচ্ছে। এই ওয়েস থেফটের কিন্তু একটা অনেক ফিগার 20 মিলিয়ন টাকা হয়তো এটা আছে এখনো। ওয়েস থেফটের যে জাজমেন্টটা, এটা এখনো এক্সিকিউশন হয় নাই, কমপ্লিট হচ্ছে না। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করতে হবে। আপনার নারী শ্রমিকদের উপরে যে নির্যাতন, সেটা তো আপনার 100 জনের ভিতরে 46 জন আপনার নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হয়। তাহলে এই যে নারী শ্রমিকদের নির্যাতনে 2016 সালের পর থেকে নারী অভিবাসন কিন্তু কমে গেছে বাংলাদেশে, অনেক কমে গেছে। আগে 1 লাখের বেশি যেত, এখন সেটা যাচ্ছে 30,000, 25,000। 16 সালের পর থেকে এই ট্রেন্ডটা। তাহলে এই যে নারী শ্রমিকদের যে নির্যাতনের বিষয়ে যে অনেক ধরনের মামলা আছে, এটা তো কিন্তু এখনো সমাধান করা হয় নাই। 3 নম্বর কথা হলো যে দেখেন যে আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলেন, মালয়েশিয়াতে বলেন, বিশ্বের অনেক দেশে কারাগারে কিন্তু আপনার বাংলাদেশি লোকজন আছে, তারা আনডকুমেন্টেড ছিল। কিন্তু বিষয়টা হলো যে তারা হয়তো দীর্ঘদিন 10 বছর কাজ করার পরে, ইনভ্যালিডভাবে কাজ করার পরে তারা তো ধরা পড়ছে, এখন তারা কারাগারে আছে। তারা তো বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছে, এটা নিয়ে অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, এটা তো রেমিটেন্সের মাধ্যম দিয়ে। বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলস্টারিং হচ্ছে বা একটা স্টেবল পজিশনে আছে, সেটা তো রেমিটেন্সের মাধ্যম দিয়ে। তাহলে তারা যে আজকে কারাগারে আছে, তাদেরকে ফেরত আনার দায়িত্ব রাষ্ট্রকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন, অনেক প্রবাসী ফিরে আসে, নানা সংকটের কারণে ফিরে আসে, যুদ্ধের কারণে ফিরে আসে, অন্যান্য কারণেও ফিরে আসে। এই যে প্রবাসীরা যে ফেরত আসছে, এই ফেরত প্রবাসীদের জন্য আমরা কি করছি, কি অবদান রাখছি? আমরা কি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি কিনা? আমরা কি তার অর্থনীতির সাথে ইন্টিগ্রেট করে দিতে পারছি কিনা? এটা আমাদেরকে দেখতে হবে। কারণ বিশ্বব্যাংকের একটা ফান্ড কিন্তু আছেই, রেইজ প্রকল্প রয়েছে, সেটা কিন্তু এই ইকোনমির সাথে ইন্টিগ্রেট করার জন্য, কর্মসংস্থান তৈরি করার জন্য প্রবাসীদেরকে এই ধরনের ইনিশিয়েটিভ রয়েছে। সেই প্রকল্পটার কি অবস্থা, সেটাকে আমাকে দেখতে হবে। কারণ অনেক প্রবাসী ফেরত এসে তারা কিন্তু তার কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না, নারী শ্রমিকরা সমাজের সাথে মিশতে পারে না, নানা কারণে। এই বিষয়গুলোকে আমাদেরকে দেখভাল করতে হবে। এটা না হলে আমি প্রবাসী কার্ড চালু করছি, সেটা ঠিক আছে, এটা গুড ইনিশিয়েটিভ, এটা একটা ফ্যাসিলিটির সামনে সরকার বাড়িয়ে দিবে, রাষ্ট্র বাড়িয়ে দিবে যদি রাষ্ট্রের সক্ষমতা বাড়ে, এটা ভালো উদ্যোগ। প্রবাসী কার্ডের মাধ্যম দিয়ে যদি প্রবাসীদের যারা প্রবাসী, তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজের ফ্যাসিলিটিস, এদের হেলথ, এদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস যদি সরকার দিতে পারে এই কার্ডের মাধ্যম দিয়ে, আরও ভালো হবে, এক। কিন্তু কথা হলো যে আমার প্রবাসীরা যে ডিফিকাল্টিস সময় পার করছে, সেটাকে সলভ করার জন্য এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করতে হবে। এটা কূটনৈতিক দক্ষতা বলেন, এটা রাজনৈতিক দক্ষতার ভিতর দিয়ে এটা সমাধান করতে হবে। না হলে কিন্তু আজকে দেখেন যে 24 সালে 25 সালের দিকে আপনার 10 লাখের বেশি মানুষ বিদেশে গেছে, তার 95% গেছে কিন্তু 5টা দেশে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কিছু দেশে গেছে। তাহলে এই দেশগুলো যে সমস্যা যেটা অনুভব করছে প্রবাসীরা, সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে প্রবাসীদেরকে। সেটা হচ্ছে যে প্রতিটা দেশেই ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের দেশের শ্রমিকরা কাজ করছেন যারাই, এবং কিছু অংশ তো অবৈধ আছে যাদের ওয়ার্ক পারমিট নেই।
সেখানে গিয়ে অবৈধ হয়েছে, কিন্তু ওয়ার্ক পারমিটধারী যারা বৈধভাবে কাজ করছেন, দূতাবাস যেগুলো আছে সেই দূতাবাসে তারা যখন আসছেন সেবা প্রত্যাশী, সেখানেও নানা ধরনের অনিয়ম অভিযোগ আছে। তাহলে কার্ড দিয়ে যদি সেবার মানসিকতা না থাকে, ডিজিটাল কার্ড করে কি সেবা পাওয়া কতটা সম্ভাবনা আছে কি মনে হয়? না দেখেন যে হ্যাঁ, গভর্নমেন্ট প্রোডাক্ট চালু করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে সেবাটা আমি নিশ্চিত করতে পারছি কিনা। কারণ আমার যে লেবার উইংগুলো রয়েছে, বিদেশে যে লেবার উইংগুলো রয়েছে, এটা প্রবাসীদের স্বার্থেই তো লেবার উইংগুলো খোলা হয়েছে, সেখানে কিন্তু সরকারের পরিচালন ব্যয় রয়েছে, তাই না? তাহলে সরকার যে এত পরিচালন ব্যয় করছে, লেবার উইং খোলা হয়েছে তাদের স্বার্থে, তার দেখভালের স্বার্থে, কিন্তু সেখানেও কিন্তু নানা অভিযোগ কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টের মাধ্যম দিয়ে। আমার কথা হলো যে দেখেন, প্রবাসীদের কল্যাণের জন্য যে প্রবাসী ব্যাংক করা হয়েছিল না, 8-9 সালের দিকে প্রবাসী ব্যাংক করা হয়েছে, পরে ব্যাংকটাকে প্রথমে বিশেষায়িত ব্যাংক করা হয়েছে, পরে এটা তফসিল ব্যাংক করা হয়েছে 2018 সালে। এই ব্যাংকে কিন্তু এখন যে খেলাপি ঋণ সেটা 61%। কেন? প্রবাসী কল্যাণ ব্যাংক তো প্রবাসীদের উন্নয়নের জন্য করা হয়েছে, তাহলে এটার যখন এটা তফসিলি করা হলো, তাহলে তো হয়তো সবাই এটা ঋণ পাচ্ছে, জেনারেল পিপল হয়তো ঋণ পাচ্ছে, তাহলে এইটার ঋণ হচ্ছে এই ব্যাংকটা এখন ভেঙে পড়ছে। এই ব্যাংকে কিন্তু আপনার প্রবাসী যে আপনার যে ওয়েজ আর্নার্স যে বোর্ডটা আছে, সেই ওয়েজ আর্নার্স বোর্ড থেকে কিন্তু 95 প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূলধন, তার 95% ওয়েজ আর্নার্স বোর্ড থেকে দেওয়া হয়েছে, তাই না? সুতরাং তাহলে এই ব্যাংকটা কেন ভেঙে পড়বে? এটা তো একমাত্র প্রবাসীদের স্বার্থে আসলে কাজ করা উচিত ছিল। সেই ব্যাংকটা সরকার পরিকল্পিতভাবেই এই ব্যাংকটিও নষ্ট করেছে। হ্যাঁ, না এখন এটা তো নষ্ট হয়ে গেছে, এখন তো আর ইচ্ছা করলে তো আর সে ইনভেস্টমেন্ট করতে পারছে না, সে ঋণ দিতে পারবে না প্রবাসীদেরকে আকাঙ্ক্ষিত। তাহলে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করলাম, সেই কল্যাণটাই এখন আমার ব্যাহত হয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে দেখেন, আপনার ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড রয়েছে। এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড প্রবাসীদের জন্য চালু করা হয়েছিল 1981 সালে। এটা 2015 সালে হয়তো এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আবার। কিন্তু এই যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে হয়তো আমার জমছে হচ্ছে এ পর্যন্ত 2000 কোটি টাকা হয়তো জমছে। এটা তো ইনসিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট। কেন আমরা প্রবাসীদেরকে বন্ডে কেন আমরা উদ্বুদ্ধ করতে পারছি না, আকর্ষণ করতে পারছি না? তাহলে বন্ডে যদি তারা ইনভেস্ট করতো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়তো, আমার বিদেশি ঋণ পরিশোধে আমি সক্ষমতা অর্জন করতে পারতাম, আমদানি ব্যয় সবসময় পরিশোধ করতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করতাম। সুতরাং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড যেটা, সেটাকে আপনাকে এখন কর সুবিধা বলেন বা অন্যান্য কিছু সুবিধা দিয়ে বলেন, এই বন্ডটাকে আপনাকে লুক্রেটিভ করতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা এবং সদিচ্ছা সবকিছু, এবং রাজনৈতিক সদিচ্ছারও একটি অভাব রয়েছে। আমরা বিগত সময়ে এটি জেনেছি। আপনি কি মনে করেন এখানে? দেখেন, আমি তো বলবো যে রাজনৈতিক সদিচ্ছার একটা বড় ধরনের অভাব রয়েছে। একটা বিষয়ে যদি আমি বলি, অভিবাসন ব্যয়। বাংলাদেশে অভিবাসন ব্যয় এত বেশি কেন? সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ অভিবাসন ব্যয় অনেক মানে উচ্চ অভিবাসন ব্যয়, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশে যে মানব পাচার সূচকে বাংলাদেশ অনেক উপরের দিকে আছে, খুব খারাপ অবস্থায় রয়েছে। তাহলে এই যে মানব পাচার সূচকে এবং এই যে অভিবাসন ব্যয়, এই সমস্ত নানাবিধ সমস্যার কারণে, এবং বাংলাদেশ যে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, নানাবিধ সূচকের কারণে কিন্তু কিছু কিছু রাষ্ট্র কিন্তু বাংলাদেশিদেরকে মানে শ্রমিক হিসেবে নিতে চাচ্ছে না। ঠিক আছে, দক্ষিণ কোরিয়া কিন্তু সে আপনার 2008 সালে সে কিন্তু একটা নিয়ম চালু করেছিল, বাংলাদেশ থেকে একটা কোটা প্রতি বছর 10,000 20,000 নিবে। 5 বছরে 40,000 লোক দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা, সেখানে গেছে 15,000। নেপালে 2,000 যাওয়ার কথা, সেখানে 2,000-ই চলে গেছে। তা বিষয়টা হলো যে আমরা কিন্তু দক্ষিণ কোরিয়ার যে দক্ষতা চাচ্ছে, দক্ষ শ্রমিক চাচ্ছে, জাপান যেটা চাচ্ছে, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। যদিও সরকার এখন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করার জন্য আপনার কার্যক্রম শুরু করেছে, টিটিসি এর মাধ্যম দিয়ে আপনার দক্ষ মানব সম্পদ তৈরি করা সরকার একটা বড় পরিকল্পনা গ্রহণ করেছে। আবার আলোচনায় আসবো। আমরা যখন আলোচনা করছি ডিজিটাল প্রবাসী কার্ড নিয়ে, তখন আমাদের মাইগ্রেশন সংখ্যা কমে যাচ্ছে। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। বছর ব্যবধানে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়া কমেছে প্রায় 29%। সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেই কমেছে প্রায় 41%। অন্যদিকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে বেড়েছে বাংলাদেশি কর্মীর সংখ্যা। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস জনশক্তি রপ্তানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশে গেছেন 3,65,667 জন বাংলাদেশি কর্মী। তবে গেল বছর একই সময়ের তুলনায় তা প্রায় 29% কম। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বছর ব্যবধানে সেখানেও কর্মী যাওয়া কমেছে প্রায় 41%।
অন্যদিকে বাংলাদেশের কর্মীদের জন্য বর্তমানে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য সিঙ্গাপুর। চলতি বছরের প্রথম 6 মাসে দেশটিতে গেছেন ৩৬,৩০৭ জন কর্মী। আগের বছর একই সময় গিয়েছেন ৩২,০৯৭ জন। এদিকে সিঙ্গাপুরের কাছে দ্বিতীয় অবস্থান হারিয়ে কাতার এখন তালিকায় তৃতীয় অবস্থানে। ২০২৬ সালের প্রথম 6 মাসে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে ২৯,০৮৮ জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯% কম। কর্মী যাওয়ার প্রবণতা কমেছে কুয়েতেও। অন্যদিকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বিকল্প শ্রমবাজারে। মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে কর্মী সংখ্যা বেড়েছে। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। মোট কর্মী সংখ্যা কমে গেলেও বেড়েছে নারী কর্মীর অংশগ্রহণ। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশে গেছেন ৩২,৫৪৩ জন নারী কর্মী। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 15% বেশি। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। আমরা আলোচনায় ফিরছি আবারও। জনাব মাজেদ, আমরা প্রতিবেদনটি দেখলাম, সেটা হচ্ছে আমাদের প্রবাসে যে হাবগুলো রয়েছে মাইগ্রেশনের, সেক্ষেত্রে সেখানেও প্রায় কমে যাচ্ছে অনেক শতাংশ। যেমন সৌদি আরবে যদি বলি 41% কমে গেছে এবং অন্যান্য দেশে আবার বাড়ছে। সেক্ষেত্রে এই যে কমার মধ্যে আমরা নিম্ন স্লথ গতিতে আছি 2 বছর ধরে প্রায়, এটি আসলে কীভাবে দেখছেন? না, এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। পলিসি লেভেলে আমরা যখন কথা বলছি সেটা হচ্ছে যে দেখেন যে 10 বছর ধরে 10টা বাজার বন্ধ হয়েছে। ইরাকের বাজার বন্ধ হয়েছে, লিবিয়ার বাজার বন্ধ হয়েছে, ওমান বন্ধ হয়েছে, এরকম অনেক বাজার বন্ধ হয়েছে। তাহলে এই বাজার যে বন্ধ হলো, সেই বাজার খুলে দেওয়ার যে কূটনৈতিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আপনার পরিলক্ষিত তেমনটা হয় নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদেরও অনেক সমস্যা রয়েছে। আমরা মানব পাচার সূচকে অনেক এগিয়ে আছি। তাহলে মানব পাচার সূচকে এগিয়ে থাকলে আসলে আমাদের দেশের মানুষের চাহিদাটা কমে যায়, কারণ ব্র্যান্ড ইমেজ থাকতে হবে একটা দেশের। রাইট। আচ্ছা, আমরা দুর্নীতি ধারণা সূচকেও কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছি, এটাও একটা ব্র্যান্ড ইমেজের একটা সংকট পড়ে গেছি আমরা। আরেকটা বিষয় হলো দেখেন আমাদের অভিবাসন ব্যয়। নেপাল থেকে 2 লাখ রুপি দিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে বা জাপানে যাচ্ছে, কোরিয়াতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে লাগছে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা, কিন্তু ভারত থেকে যাচ্ছে 2.5 লাখ রুপি দিয়ে, তাই না? এখন বিষয়টা হলো যে তাহলে এই যে আপনি অভিবাসন ব্যয়, এই যে সিন্ডিকেটের যে হয়রানি, আপনি সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তারা বলছে আমি এই ধরনের কাজ আমি আপনাকে দিব, আপনি যে দেখেন যে সেই ধরনের কাজ না, প্রেস্টিজিয়াস কোনো জব দিচ্ছে না আপনাকে, আপনি দক্ষ হওয়া সত্ত্বেও সে ফিরে আসছে। এবং আরেকটা বিষয় হলো যে আনডকুমেন্টেড ওয়ার্কার্স প্রচুর আছে প্রবাসে। আনডকুমেন্টেড ওয়ার্কার্স থাকার কারণে তারা বিভিন্ন কারাগারে যাচ্ছে, মাঝে মাঝে তাদেরকে ধরা হচ্ছে, আইন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সে দেশের, এবং তারা বৈধ চ্যানেলে টাকাও পাঠাতে পারছে। বৈধ চ্যানেলে টাকা। তো বিষয়টা হলো যে আনডকুমেন্টেড ওয়ার্কার্স যারা আছেন তাদের সংখ্যাটা কিন্তু অনেক। আজকে যে আপনার হুন্ডি চ্যানেলে যে কারা টাকা পাঠাচ্ছে, কারা রেমিটেন্স পাঠাচ্ছে, আনডকুমেন্টেড ওয়ার্কার্সরা। কারণ তাদের তো ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন নেই। তারা যদি ইনস্টিটিউশনের মাধ্যম দিয়ে যদি কোনো রেমিটেন্স পাঠাতে চায়, তাহলে আনডকুমেন্টেড ওয়ার্কার্স, তাহলে বাংলাদেশ থেকে আপনার ভ্যালিড ডকুমেন্ট নিয়েই যেন বাংলাদেশ থেকে একটা কর্মী বিদেশে যায়, সেই ব্যবস্থাটা কিন্তু রাষ্ট্রকে করতে হবে। আমরা আগেও যেটা দেখিয়েছিলাম যে এই চক্রর সাথে, মাইগ্রেশনের চক্রর সাথে মিনিস্ট্রি থেকে শুরু করে, আমরা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই ছিল। বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা আমরা রাখতে পারি? দেখেন, এক সময় তো দেখা গেছে একটা সংসদ সদস্য আদম ব্যাপারের সাথে যুক্ত ছিল এবং এটা রিপোর্টও হয়েছে, এবং তিনি গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রির দায়িত্বও ছিলেন মন্ত্রী হিসেবে। আমরা আসলে এ ধরনের কার্যক্রম আমরা আসলে আর দেখতে চাই না, আমরা আর আশাও করি না, এটা জনগণের প্রত্যাশাও না। কারণ হচ্ছে যে রেমিটেন্স যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে সামনে আপনি এফডিআই যে বাড়বে, সে তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে দেখে এফডিআই নিয়ে আসবে। আচ্ছা, যিনি ইনভেস্ট করবে, আপনি সামনে $26 বিলিয়ন আপনাকে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে 2030-এর ভিতরে, এটা কোথা থেকে করবেন? তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি আপনার যদি মজুরটা যদি না বাড়ে, তাহলে তো আপনি ঋণ পরিশোধ বলেন বা আপনি এফডি আকর্ষণ বলেন, কোনো সিদ্ধান্ত কোনো কিছু আপনি দেখতে পাবেন না। সুতরাং এই রেমিটেন্সের উপরে ভর করেই কিন্তু আপনার এফডিআই আসবে, আপনি বিদেশি ঋণ আসবে, আপনি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক যে আপনাকে ঋণ দিবে, সেটাও তো সে দেখবে যে রিজার্ভের পজিশন কি আছে। সুতরাং রিজার্ভের পজিশনটা ডিপেন্ড করতেছে তো আপনার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যম দিয়ে। সুতরাং প্রবাসীদের কল্যাণের জন্য শুধু প্রবাসী কল্যাণ, প্রবাসী কার্ড না, প্রবাসীদের যে আদার্স সমস্যাগুলো রয়েছে, ওয়েস্ট থ্যাফট রয়েছে, নানা ধরনের মামলা রয়েছে, নারী নির্যাতনের মামলা রয়েছে, নারীরা কেন যেতে চাচ্ছে না, এই সমস্যার সমাধানগুলো আপনাকে রাষ্ট্রকেই দেখভাল করতে হবে, না হয়তো প্রবাসী কার্ডটা কিন্তু বাস্তবে কোনো কাজে দিবে না। আমরা আলোচনার শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
প্রবাসী কার্ড মাইগ্রেশন তাদের কল্যাণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক।